আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি আমরা সমাস নিয়ে আলোচনা করব। অনেকের কাছে মনে হয় সমাস অনেক কঠিন, কিন্তু সমাস অনেক সহজ বিষয়। সমাস অনেকের কাছে অনেকে মনে করে যে 6 মাস লাগে শিখতে, কিন্তু না, সমাস মাত্র 6 দিনে শেখা সম্ভব। আশা করি আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখেন, তাহলে আপনার সমাস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আমি মূলত ভিডিও পার্ট পার্ট আকারে করব, সমাসের A to Z একবারে হাই লেভেল থেকে লো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনি যদি A to Z টেনে টেনে না দেখে A to Z যদি সম্পূর্ণ ভিডিও দেখেন, সমাস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। চলুন আমরা এখন মূল আলোচনায় চলে যাই। সমাস লেখা করতে কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ 6 দিনে সমাস শেখা সম্ভব। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। সমাস। আচ্ছা, সমাস মূলত কি? সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, একাধিক পদের এক পদীকরণ। সমাস কাকে বলে? অর্থ সম্বন্ধ আছে এক বা একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে সমাস। সমাস কাকে বলে? সমাস শব্দের অর্থ, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, সংক্ষেপণ, একাধিক পদের এক পদীকরণ। আচ্ছা, এবার দেখবো সমাস কাকে বলে। অর্থ সম্বন্ধ আছে এমন এক বা একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। তাহলে সমাস শব্দের অর্থ কি এবং সমাসের সংজ্ঞা পেলাম। এবার দেখবো আমরা আস্তে আস্তে দেখবো যে ব্যাস বাক্য পরীক্ষায় আসে, এসএসসি পরীক্ষায় ব্যাস বাক্য সহ সমাস কিনে আসলে ব্যাস বাক্যটা কি এটা দেখবো। ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য এগুলো কি এগুলো দেখবো। সমস্ত পদ দেখবো এবং পূর্বপদ গণ্ডি, উত্তর পরপদ গণ্ডি এগুলো দেখবো। সমস্যমান পদ দেখবো। A to Z ধাপে ধাপে একবারে বেসিক থেকে একবার সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম ব্যাস বাক্য। ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। আচ্ছা, এখন আমরা মূলত এগুলো সংজ্ঞা দেখছি যে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য এগুলো তোমরা ভালো করে মনতে একটু দেখো, তখন উদাহরণ দিয়ে বোঝাবো, সব ক্লিয়ার হয়ে যাবে, পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এখানে সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। যেটাই ব্যাস বাক্য সেটাই সমাস বাক্য, যেটাই সমাস বাক্য সেটাই বিগ্রহ বাক্য। আচ্ছা, সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ এগুলো তালব বসা বাক্যাংশ তৈরি করা হয় তাকে সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। আচ্ছা, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে লিখিত সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ তৈরি করা হয় তাকে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য বলে। আপনাদের বেশি মাথা ঘামানোর দরকার নেই, যেটাই সমাস বাক্য সেটাই ব্যাস বাক্য, যেটাই ব্যাস বাক্য সেটাই বিগ্রহ বাক্য। মূলত একই কথা 3 নামে ডাকা হয়। ঠিক আছে, তাহলে সমস্যমান পদ কাকে বলে বোঝা গেছে। সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন সমস্ত পদ বা সমাসবদ্ধ পদের অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে। এবার আমরা দেখবো পূর্বপদ বা পরপদী। অবশ্যই আমি জানি পূর্বের মানে কি, আগের বাক্যটি কি বলে। পূর্ব মানে কি? পূর্ব মানে আগে, আগে কিছু বলে। পূর্ব মানে আগে আর পর মানে পরে। তাহলে অবশ্যই
পূর্বপদ কি হয় তাহলে? সমাসযুক্ত পদের প্রথম অংশকে বা পদকে বলা হয়, প্রথম অংশ বা শব্দকে বলা হয় কি পূর্বপদ, এবং সমাসযুক্ত পদের পরবর্তী অংশ বা পদকে কি বলা হয়? অবশ্যই পরপদ। আচ্ছা লিখে দেখেন, সমাস যুক্ত পদের প্রথম অংশ বা শব্দকে বলা হয় পূর্বপদ, পূর্বপদ, এবং পরবর্তী অংশ বা শব্দকে বলা হয় পরপদ। তাহলে এটা তো ক্লিয়ার, এটা ক্লিয়ার। সমাসযুক্ত পদের প্রথম অংশকে কি বলা হবে? পূর্বপদ, এবং সমাসযুক্ত পদের পরবর্তী অংশকে বলা হয় পরপদ বা উত্তরপদও বলা হয় এটাকে। না লিখে সমস্যা নেই, তো লিখে দাও। পরবর্তী অংশকে বলা হয় কি? পরপদ বা উত্তরপদ। আচ্ছা, এতক্ষণ যে আলোচনা করলাম, এবার যদি উদাহরণের মাধ্যমে তোমরা বিস্তারিত না বোঝায় তাহলে একবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে একটা উদাহরণ দিই। বিলাত বিলাত ফেরত রাজকুমার সিংহাসনে বসলেন। আচ্ছা, বিলাত ফেরত রাজকুমার সিংহাসনে বসলেন, এখানে এই যে যদি এভাবে লিখি বিলাত ফেরত, বিলাত ফেরত যদি লিখি, আমি যদি লিখি রাজকুমার, রাজকুমার, ও যদি সিংহাসন, এই তিনটি কি পদ? এই তিনটি কি পদ? এই তিনটি হচ্ছে সমাসবদ্ধ বা সমস নিষ্পন্ন পদ, এটাকে কি বলা হয়? সমস্ত পদ। মনে আছে সে প্রথমে দেখালাম সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদ থেকে কি বলা হয়? সমস্ত পদ। সেই সমস্ত পদ এগুলা, এই যে এগুলা একটা সমস্ত পদ, একটি কি সমস্ত পদ। তাহলে এগুলো একটি সমস্ত পদ। এবার যদি এগুলোকে সমস্ত পদগুলোকে ভাঙি তাহলে কি হয় দেখি। বিলাত হতে ফেরত, তারপরে কি আছে? রাজকুমার হবে রাজার কুমার, রাজার কুমার। আচ্ছা, এবার কি আছে? সিংহাসন হবে সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন। আচ্ছা, এখন যে তিনটি শব্দ বা বাক্য যাই বলে লিখেছি, এই তিনটি কি? এগুলো হচ্ছে একটি ব্যয়ী বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, তবে আমরা ব্যয়ী বাক্য লিখবো। এগুলো হচ্ছে একটি ব্যয়ী বাক্য। সংজ্ঞাটা কি মনে আছে আপনাদের? ব্যয়ী বাক্য কাকে বলে? ব্যয়ী বাক্য কাকে বলে? সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয়, সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে ব্যয়ী বাক্য বলে। তাহলে আমরা ব্যয়ী বাক্য পারলাম। প্রথমে কি সমস্ত পদ পেয়েছি, সমাস নিষ্পন্ন বা সমস্ত পদ পেয়েছি, এবং এই সমস্ত পদকে ভেঙে আবার যে বাক্যাংশ করা হয় সেগুলো কি? ব্যয়ী বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এই যে ব্যয়ী বাক্য। বিলাত হতে ফেরত, তাহলে এটা কোন সমাস? এখন যদি বলি কোন বিলাত হতে ফেরত কোন সমাস? এই যে হতে থেকেছে, এগুলা কি পঞ্চম বিভক্তি না? হতে থেকেছে, তাহলে যদি পঞ্চম বিভক্তি হয় তাহলে অবশ্যই পঞ্চমী তৎপুরুষ সমাস। তারপরে বলছে রাজার কুমার, রাজার কুমার, তাহলে এই যে রাজার পরে র বিভক্তি যুক্ত হয়েছে, ষষ্ঠী বিভক্তি কি র এর না? তাহলে অবশ্যই এটি কি ষষ্ঠী তৎপুরুষ সমাস, রাজার কুমার। তারপর সিংহ চিহ্নিত আসন, এখানে কি মধ্যপদে লোপ পায়, এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারী সমাস, সিংহ চিহ্নিত আসন। আচ্ছা, এগুলো বিস্তারিত আরো ভিতরে যখন আলোচনা করবো টপিক বাই টপিক সমাসে, তখন এগুলো ভালো বুঝতে পারবে। এখন শুধু যেগুলো বলছি সমস্ত পদ চিনে যাচ্ছে, সমস্ত পদ, তারপরে ব্যয়ী বাক্য, সমস্যমান পদ, পূর্বপদ, পরপদ, উত্তরপদ,
এগুলো সম্পর্কে বেসিক ধারণা বা অ্যাডভান্স ধারণা নিয়ে গেলে পরবর্তীতে এই যে কোনটি কোন সমাস নির্ণয় করতে তার কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার আমরা দেখবো পূর্বপদ ও সমসমান পদ দেখবো, তারপর দেখবো পূর্বপদ ও পদ দেখবো, তারপর দেখবো পূর্বপদ ও পরপদ। আচ্ছা, সমসমান পদ দেখি দেখি। সমসমান পদ হচ্ছে যে, যেমন এই যে বিলাত ফেরত, বিলাত ফেরত, তারপরে এই যে রাজার কুমার, হ্যাঁ, রাজ কুমার, তারপরে কি আছে সিংহাসন, সিংহ আসন, সিংহ আসন। এই যে যে বাক্যগুলো আছে, শব্দগুলো লিখেছি, একটা বিলাত ফেরত, রাজ কুমার, সিংহ আসন, এগুলো এক একটি কি সমসমান পদ, একটি সমসমান পদ। এগুলো একটি কি পদ, এগুলো কি হচ্ছে সমসমান পদ, সমসমান পদ। হ্যাঁ, সবগুলো একটি কি পদ, সমসমান পদ। বুঝে নেন যে এগুলো একটি কি পদ, সমসমান পদ। আচ্ছা, পরপদ মানে সমাজযুক্ত পদের প্রথম অংশ শব্দকে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী অংশকে পদকে বলা হয় পরপদ। উভয় লক্ষ্য করে দেখবেন লেখা আছে। এখন দেখি পূর্বপদের পরপদ কোনটি, কোনগুলো। আচ্ছা, এই বিলাত, বিলাত, তারপরে কি আছে এই যে রাজ, এই যে রাজ, তারপরে কি আছে সিংহ, সিংহ। এই যে এই যে পদগুলো আগে আছে, যেগুলো আগে আছে সেগুলো কি পূর্বপদ, যেগুলো আগে আছে সেগুলো পূর্বপদ, আগে থাকলে সেগুলো কি পদ, পূর্বপদ। আচ্ছা, এবং পরে যেগুলো থাকবে সেগুলো পরপদ, আগে থাকলে পূর্বপদ, আর পরে থাকলে কি পরপদ। পরে কি আছে ফেরত। আচ্ছা, পরে আছে ফেরত, আছে ফেরত, কুমার, তারপরে আসন। আচ্ছা, ফেরত হচ্ছে কি পদ, পরপদ, কুমার এটাও পরপদ, আসন এটাও পরপদ। আগে থাকলে পূর্বপদ, পরে থাকলে পরপদ। আশা করি যতটুকু আমি বুঝাইছি সংজ্ঞা দিয়ে, ততটুকু আমি উদাহরণ দিয়ে আপনাদের সকলকে বুঝাতে পেরেছি। এবার আমরা দেখবো সমাস কত প্রকার, কি কি। আচ্ছা, সমাস প্রধানত মূলত 6 প্রকার, সেই 6 প্রকার দেখি। সমাস প্রধানত 6 প্রকার। আচ্ছা, যথা কি কি দেখি। দ্বন্দ্ব সমাস, প্রথমে দ্বন্দ্ব সমাস, তারপরে কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস, তারপর আছে তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস। এরপরে আছে বহুব্রী সমাস আছে, বহুব্রী নিজের একটা সমাস, বহুব্রী সমাস, বহুব্রী সমাস। তারপর আছে দ্বিগু সমাস, দ্বিগু সমাস। এরপরে আছে অব্যয়ভাব সমাস, অব্যয়ভাব সমাস। আচ্ছা, সমাস মতো প্রধানত 6 প্রকার। দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বহুব্রী সমাস, দ্বিগু সমাস, অব্যয়ভাব সমাস। কিন্তু অনেক অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত বলে মনে করেছেন এবং কর্মধারয় সমাসকে আবার তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত বলে মনে করেছেন। এই দিক দিয়ে মূলত আমার সমাস 4 প্রকার, সেই 4 প্রকার থেকে সমাস মূলত 4 প্রকার। আচ্ছা, এগুলো কি সব অপ্রধান সমাস, এগুলো অপ্রধান সমাস। তাই আপনারা সবই শিখে রাখবেন A to Z। আশা করি আপনাদের ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখেন এবং প্রতিটি পর্ব পার্ট টু পার্ট দেখেন, তাহলে আপনার সমাজে কোনো সমস্যা হবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অসংখ্য দোয়া ও ভালোবাসা রইল। আর অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট আপনার মন্তব্যটি জানাবেন এবং নেক্সট ভিডিওটির জন্য আপনারা ওয়েট করুন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।